আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। ব্যাংক সেক্টরের এই স্টকটিতে কি রয়েছে জানব। দেখুন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, এই যে আলোচনাটি আজকে করব আপনাদের সাথে ব্যাংক সেক্টরের স্টক নিয়ে, যে স্টকটি থেকে আপনারা অবশ্যই এই মুহূর্তে অনেক কিছুই জানার রয়েছে। তো আজকে আপনাদেরকে জানাবো, পরের বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন এবং স্টকগুলোর বিনিয়োগ করার ক্ষেত্রে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। তো আমরা যদি গতকালকের যে লেনদেনের গতিটি দেখি এবং লেনদেনটি দেখি এবং কিছু সেক্টর নিয়ে যদি আপনাদেরকে আলোচনা করি, যেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন ৫৫৬ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছিল এবং ১২৩টি কোম্পানি পজিটিভে ছিল। দর হারার তালিকায় ছিল ২৩৭টি কোম্পানি, ৩২টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এবং সেক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মা সেক্টর। এই সেক্টরগুলোর কিছু স্টক, এই ১২৩টি কোম্পানি যেহেতু পজিটিভে ছিল, এর মধ্যে বেশিরভাগ কোম্পানি ছিল এই সেক্টরের। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই গুরুত্ব সহকারে পুরো আলোচনাটি না টেনে শুনুন। দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো মেডল্যান্ড ব্যাংক। এই ব্যাংকটিকে নিয়ে আপনাদের সাথে কেন আজকে আলোচনা করতে যাচ্ছি, এই ব্যাংকটি গত কার্যদিবসে হল্টেড ছিল। দেখুন হল্টেড থাকার সময়ও কিন্তু একটি বিশাল অ্যামাউন্ট নিয়ে কিন্তু হল্টেড ছিল। এই কোম্পানিটির বিস্তারিত আলোচনাটি গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন। এই কোম্পানিটি বিগত ১ বছরের মধ্যে ১১ টাকা ১০ পয়সায় সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস ২৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়, যেটি গত কার্যদিবসে তার সর্বোচ্চ প্রাইজের রেকর্ড। এবং এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যাটি বলি আপনাদেরকে, এই কোম্পানিটি ব্যাংক সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৬৩,৯৬,৬৯,৭৫৩টি শেয়ার রয়েছে এই কোম্পানিটির। এবং এই কোম্পানিটির যদি পাবলিকের পার্সেন্টেজটি আপনাদেরকে বলার চেষ্টা করি, পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ১৪.১৩%, যেটি ৩১শে জুলাইয়ের যে আপডেট সে অনুযায়ী। তাহলে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৯,৩,৮৫,৩৩৬টি। তো এটি হলো পাবলিকের হাতে রয়েছে এই মুহূর্তে। আর কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। মার্কেটে যদি আমরা দেখি কত সালে এই স্টকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, এই স্টকটি ২০২৩ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি দেখার চেষ্টা করুন। দেখুন এই স্টকটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটি ১,৫২,৪০২টি শেয়ার লেনদেন হয় গত কার্যদিবসে। দেখুন একটি স্টকের এত ভলিউম হওয়া একদিনে, এটি আপনাদেরকে এই বিষয়টি জানাবো কেন এরকম হয়ে থাকে। তো এরকম হলে কি হতে পারে সেটিও আপনাদেরকে জানাবো। এই কোম্পানিটির আমরা যদি ন্যাপটি দেখি, সেই ন্যাপটি রয়েছে ১৪ টাকা ২৯ পয়সা। আর এই কোম্পানিটির যে আপনারা জানেন এই কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটির ২টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। আচ্ছা, এখন
আপনাদেরকে যে বিষয়গুলো এই মুহূর্তে ফলো করার প্রয়োজন, দেখুন ইনভেস্ট তো আপনারা করবেনই, কিন্তু ইনভেস্ট করার মতন এবিলিটি থাকলে অবশ্যই ইনভেস্ট করবেন। কিন্তু ইনভেস্ট করার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন, এরকম যারা এই যে ক্যান্ডেলটি দেখতে পারতেছেন, এটি হলো ভলিউম ক্যান্ডেল, আর ওটি হলো প্রাইস প্রাইস আপের ক্যান্ডেল। তো এই দুটি ক্যান্ডেল দেখুন, এই ক্যান্ডেলটি হঠাৎ করে বিশাল আকারের একটি ক্যান্ডেল হয়ে গেল, বা তার মানে বিশাল আকারের একটি ভলিউম হলো। তো আসলে এইরকম ভলিউম হলে সেকেন্ড টাইম পরের দিন কি হতে পারে, দেখুন এইরকম ভলিউম যখন হয়ে যায় এবং এরকম প্রাইস যখন হয়, প্রাইস কিন্তু বিষয় না, প্রাইস হতেই পারে, প্রাইস আপ হতেই পারে, হল্টেড হতে পারে, এবং এরকম হওয়াটাই প্রাইজের ক্ষেত্রে স্বাভাবিক, হতেই পারে। কিন্তু ভলিউমের ক্ষেত্রে কি হয়, এরকম একটি ভলিউম যখন হঠাৎ করে হয়ে যায়, এটি কিন্তু সন্দেহজনক থাকে। দেখুন এই ভলিউমটি হওয়ার পরের কার্য দিবসে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরের কার্য দিবসগুলোতে প্রাইস মাইনাস হয়ে যায়। তো মাইনাস কেন হয়, ওই যে হঠাৎ করে এত ভলিউম হওয়া কিন্তু ভালো নয়, সেই কারণে। কিন্তু আরেকটি বিষয় আছে, যদি এই যে এই ভলিউমটি দেখতে পারলেন, যেমন গত কার্য দিবসে এই ভলিউমটি দেখতে পারলেন, এই ভলিউমের মতো যদি সেম ভলিউম হয়তো বা এর চেয়ে কিছু হলো বেশি হয় পরের কার্য দিবসে, এর পরের কার্য দিবসে যদি আরো কিছু বেড়ে যায়, তাহলে তখন বোঝা যাবে যে এই স্টকটি শক্তিশালী অবস্থানে চলে গেছে। যদি এই ভলিউমটি না হয়ে তার 50% অথবা এর চেয়েও কমে যায় ভলিউম, তখন কিন্তু এই স্টকটিতে রিস্ক থাকে, এই স্টকটিতে বিনিয়োগ করা রিস্ক হয়ে যায়। তো এটি হলো এই স্টকটির যে মানে বিনিয়োগ করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন। তো এই স্টকটি যদি আজকে আপনারা দেখেন যে স্টকটির ভলিউমটি কিছুটা বেড়েছে গত কার্য দিবসের থেকে, পরের কার্য দিবসও যদি আমরা ফলো করি যে স্টকটিতে আরও কিছু ভলিউম বেড়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই স্টকটি একটি শক্তিশালী অবস্থানে যাচ্ছে এবং এই স্টকটি ভালো একটি অবস্থান তৈরি হবে। তো এই বিষয়গুলি ফলো করেই কিন্তু বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্ত হবে, কারণ হঠাৎ করে কিন্তু এই এত ভলিউম হয়ে গেছে, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। হঠাৎ করে বেশি অতিরিক্ত ভলিউম হওয়া কিন্তু ভালো নয়। হঠাৎ করে প্রাইস আপ হতে পারে, হল্টেড থাকতে পারে, কিন্তু হঠাৎ করে বিগ ভলিউম হওয়াটি কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। তো ভালো লক্ষণ তখনই হয় পরের কার্য দিবসে, যে কার্য দিবসে হঠাৎ করে বেশি ভলিউম হয়ে গেল, পরের কার্য দিবসে আবার ভলিউম তার থেকেও বেশি হলো, হয়তোবা তার আশেপাশে রইল, প্রাইস হাফ হলো, তখনই বোঝা যাবে যে না, স্টকটি ভালো কিছু হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেদেরকে অবশ্যই আগামী 1-2 কার্য দিবস অবশ্যই এই স্টকটি দেখে, যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেই তথ্যগুলো অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্ত হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের আলোচনার একটি ব্যাংক ছিল আলোচনার মধ্যে, সেই ব্যাংকটি হলো মিডল্যান্ড ব্যাংক। এই ব্যাংকটি নিয়ে আপনাদের সাথে সামান্য পরিমাণের যে আলোচনাগুলো করা প্রয়োজন, সে আলোচনাগুলো আপনাদের সাথে করার চেষ্টা করলাম। আর এই স্টকটির যদি আমরা কোনো আরও তথ্য জানতে চাই, সেই তথ্যগুলো যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটি আপনারা অবশ্যই জানবেন। দেখুন এই স্টকটির লং টাইমের জন্য লোন রয়েছে, শর্ট টাইমের জন্য লোন নেই। আরও বিস্তারিত আলোচনা যদি জানতে চান এই স্টকটি, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে তাদের নোটিশ বোর্ডে আরও তথ্য রয়েছে, সেই তথ্যগুলো সংগ্রহ করবেন। আশা করি বিনিয়োগের ক্ষেত্রে যে তথ্যগুলো প্রাথমিক অবস্থা জানা প্রয়োজন, সেই তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।